Dear learners, good morning and a warm welcome to the English class. This class is for the student of Civil Construction and Computer Technology, first semester. Dear learners, I hope you are well and safe. And before going to our class topic today, I like to make you remember that washing hands and wearing mask can save us from COVID-19. So don't forget to wash your hands after coming back from outside and wear a mask before going outside. And in this class, I am with you. I am Mohammad Hasanul Hassan, Junior Instructor Non-Tech, English, Kurigram Polytechnic Institute, Kurigram. And it is my email address. You can send your home task through this email address. A glance on the last class. In the last class, we discussed about the right form of verbs in the sentences. And in the last class, we also discussed about verb and tense and how to use right form of verb according to the tense in different sentence. প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে ভার্ব কি, ভার্ব টেন্স কত প্রকার কি কি, এবং এই টেন্সের স্ট্রাকচারগুলো আমরা শিখেছিলাম, এবং সেই অনুযায়ী বিভিন্ন টেন্স অনুযায়ী আমরা কিভাবে সঠিক ভার্ব ব্যবহার করব সেটা কিন্তু আমরা জেনেছিলাম। তো আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে এবং তোমরা ক্লাসটি থেকে কিছু শিখতে পেরেছো, এবং আমি যেভাবে তোমাদের বলেছি সেভাবে তোমরা প্র্যাকটিস করছো বাসায়। আজকের ক্লাসেও আমাদের আলোচনার বিষয় দ্য ইউজ অফ রাইট ফর্ম অফ ভার্ব। আজকেও কিন্তু আমাদের বিষয় হচ্ছে রাইট ফর্ম ভার্বের সঠিক ব্যবহার, এবং আজকে আমরা ভার্বের ক্লাসিফিকেশন সম্পর্কে জানবো। তো সেখান থেকে আমরা শিখন ফল যেটা থাকবে, লার্নিং আউটকাম। After this class, you will be able to answer what is verb, what is the role of finite and non-finite verb in sentences, and able to use correct form of verbs while speaking, writing, and making English sentences. তোমরা আজকের ক্লাসে পড়ে তোমরা বাক্যে ফাইনাইট ভার্বের ভূমিকা কি এবং নন ফাইনাইট ভার্বের ভূমিকা কি সেটা জানতে পারবে, এবং এছাড়াও বিভিন্ন ভার্বগুলো সবগুলো ভার্বগুলো সম্পর্কে জানতে পারবে। আর আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের ক্লাসটি যারা ভালো বুঝবে তারা বাকি ভয়েস চেঞ্জ বলো, ট্রান্সফরমেশন বলো, ন্যারেশন বলো, সবগুলো ক্ষেত্রেই কিন্তু ভালো বুঝবে। এবং তোমাদের মেকিং সেন্টেন্স উইথ দ্য স্ট্রাকচার একটি তোমাদের টার্মস রয়েছে তোমাদের সিলেবাসে, তো সেটাও কিন্তু তোমরা ভালো করে বুঝতে পারবে। তো আজকের ক্লাসটি অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবে। তো প্রথমেই দেখে নিই, লেট আস লুক অ্যাট দ্য ক্লাসিফিকেশন অফ ভার্ব। আমরা আজকে ভার্বের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব। ভার্বগুলোকে কতভাবে ভাগ করা যায়, কোন ধরনের ভার্বের সংজ্ঞাগুলো কি, এবং তাদের আমরা কিভাবে বুঝবো এবং বাক্যে তারা ব্যবহৃত হয় কিভাবে, সেগুলো আমরা আজকে দেখব। তো প্রথমে একটু দেখে নিই যে ভার্ব কি, যে সকল শব্দ, ভার্ব ইজ এ অ্যাকশন ওয়ার্ড, যে সকল শব্দ দিয়ে কোনো কিছু করা, হওয়া, যাওয়া, খাওয়া ইত্যাদি প্রকাশ পায় সেগুলো হলো ভার্ব। ভার্বকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কোনগুলো? যে সকল ভার্ব সাবজেক্টের নাম্বার, পার্সন, টেন্স অনুযায়ী পরিবর্তিত হয় সেগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব। যেগুলো ভার্ব সাবজেক্টের নাম্বার, পার্সন এবং টেন্স অনুযায়ী পরিবর্তিত হয় না বা তাদের প্রয়োজন পড়ে না, তাহলে সেগুলো হলো নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব দুই প্রকার, প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব দুটো ভার্ব একসাথে মিলে কি হলো? ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্ব দুই ভাগে ভাগ করা যায়, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্বকে আবার দুই ভাগে ভাগ করতে পারি আমরা, এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। আবার দেখো, ফাইনাইট ভার্বের একটি ভাগ হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বটাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মডাল অক্সিলারি আর একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি কোনগুলো? ডু, হ্যাভ, বি, এই তিনটা মিলে এই তিনটেকে বলা হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব। আর মডাল অক্সিলারি হচ্ছে মডাল অক্সিলারি। তাহলে এই এই তিনটে হচ্ছে এক প্রকার, প্রাইমারি অক্সিলারি আর মডাল হচ্ছে মডাল অক্সিলারি। তো এই তো আমরা এগুলো জানলাম। এখন আসো ভার্ব দুই প্রকার, একটা ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব আবার তিন প্রকার, একটা হচ্ছে ইনফিনিটিভ,
জির্যান্ড, একটা হচ্ছে পার্টিসিপল। এই পার্টিসিপলকে আবার 3 ভাগে ভাগ করা যায়: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা দেখব যে প্রথমে আমরা ফাইনাইট ভার্ব শিখব। ফাইনাইট ভার্বের সংজ্ঞাগুলো দেখব, উদাহরণ দেখব। ফাইনাইট ভার্বের পরে আমরা ফাইনাইট ভার্বের প্রিন্সিপাল ভার্ব দেখব, অক্সিলারি ভার্ব দেখব। এরপর তারপর আবার অক্সিলারি ভার্বের শ্রেণীবিন্যাসটা দেখব। অক্সিলারি ভার্ব, ডু ভার্ব দেখব, হ্যাভ ভার্ব দেখব, বি ভার্ব দেখব, মরাল ভার্ব দেখব, ট্রানজিটিভ ভার্ব দেখব, ইনট্রানজিটিভ ভার্ব দেখব। এরপরে আমরা নন ফাইনাইট ভার্বগুলো দেখব। তাহলে চলো আমরা শুরু করি। তাহলে ভার্ব প্রধানত 2 প্রকার: ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কি? ফাইনাইট ভার্ব is a verb that changes according to the person, number of subject and tense. যে সকল ভার্ব সাবজেক্টের নাম্বার, পার্সন, টেন্স অনুযায়ী পরিবর্তিত হয় সেগুলো ভার্বকে বলা হচ্ছে ফাইনাইট ভার্ব। আর যে সকল নন ফাইনাইট ভার্ব is a verb that does not change its form according to the person, number of subject and tense. তারপরে যে সকল ভার্ব সাবজেক্টের পার্সন, নাম্বার এবং টেন্স অনুযায়ী পরিবর্তিত হয় না সেগুলো হলো নন ফাইনাইট ভার্ব, আর যেগুলো পরিবর্তিত হয় সেগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে আমরা একটু উদাহরণ দেখে নেই। যেমন ধরো, হি ইটস রাইস টু গেট এনার্জি। তাহলে দেখো হি ইটস রাইস, আবার দেখো উই ইট রাইস টু গেট এনার্জি। তাহলে এখানে দেখো এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের শেষে এস কিংবা ইএস যুক্ত হয়েছে। তাহলে এস যুক্ত হয়েছে এই ভার্বটির, দেখো আমরা যদি সাবজেক্ট এটা প্লুরাল বসাই উই, তাহলে ইট বসছে, তার মানে ভার্বটার রূপের পরিবর্তন ঘটছে। এবং যদি আমরা টেন্স নিতাম উই অ্যাট রাইস, হি অ্যাট রাইস, তাহলে এই ভার্বটার রূপের পরিবর্তন ঘটতো। আবার দেখো এখানে এই ভার্বটা ছাড়াও আরও একটা ভার্ব আছে গেট। এখানে গেট, এই গেটে এটা একটা ভার্ব। তাহলে এই বাক্যে দেখো এই দুইটি বাক্যে সাবজেক্ট আলাদা আলাদা হওয়ার কারণে এই ভার্বটা পরিবর্তন হয়েছে, কিন্তু এখানে সাবজেক্ট, টেন্স বা সাবজেক্টের নাম্বার, পার্সন যাই থাকুক না কেন এই টু গেট কিন্তু পরিবর্তন হয়নি। তার মানে এই ইটসটা হচ্ছে ফাইনাইট ভার্ব। যে সকল ভার্ব সাবজেক্টের নাম্বার, পার্সন, টেন্স অনুযায়ী পরিবর্তিত হয় সেগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব। আর যে সকল ভার্ব সাবজেক্টের নাম্বার, পার্সন, টেন্স অনুযায়ী পরিবর্তিত হয় না বা তাদের উপর, এই ভার্বটার উপর সাবজেক্টের নাম্বার, পার্সন, টেন্সের কোনো প্রভাব নেই, সেগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে আমরা নন ফাইনাইট ভার্ব বুঝে গেলাম। টু গেটটা হলো নন ফাইনাইট ভার্ব, আর ফাইনাইট ভার্ব হচ্ছে এই যে সকল ভার্ব সাবজেক্টের নাম্বার, পার্সন, টেন্স অনুযায়ী পরিবর্তিত হয়। এখন আসো ফাইনাইট ভার্ব এর কাজ কি, নন ফাইনাইট ভার্বের কাজ কি। নোট: এ সেন্টেন্স মাস্ট হ্যাভ এ ফাইনাইট ভার্ব। একটি সেন্টেন্স হতে গেলে অবশ্যই একটি ফাইনাইট ভার্ব থাকা প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। কি, কোনো বাক্য হতে গেলে একটি ফাইনাইট ভার্ব থাকা লাগবেই। এখানে এই ফাইনাইট ভার্ব না হলে কোনো সেন্টেন্সেই হবে না। তাহলে আসো আমরা একটু সেটা মিলিয়ে দেখি। হি ইটস রাইস টু গেট এনার্জি। দেখো এই ভার্বটা যদি না থাকতো তাহলে কি কোনো বাক্য হতো? হি, দেখো এখানে একটি ভার্ব আছে, তাহলে এই দুটি ভার্বের মধ্যে যদি এই ভার্বটা বাদ দেই তাহলে কিন্তু কোনো বাক্য হবে না, কিন্তু এই ভার্বটা যদি আমরা বাদও দেই তাহলেও বাক্য হবে। দেখো আমি যদি বলি যে হি ইটস রাইস, এই পর্যন্ত থেমে যাই, তাহলে সে ভাত খায়, বাক্যটা কিন্তু সম্পূর্ণ হলো, সে ভাত খায়। আবার যদি আমরা এটাকে বাদ দিই, এইটা দিয়ে করি, দেখো হি রাইস টু গেট এনার্জি, তার মানে সে ভাত শক্তি পেতে, তাহলে বাক্যটা কিন্তু হলো না। এক কথায় মনে রাখবে, সবসময় মনে রাখবে যে এ সেন্টেন্স মাস্ট হ্যাভ এ ফাইনাইট ভার্ব। একটা বাক্য হতে গেলে অবশ্যই একটি ফাইনাইট ভার্ব থাকা লাগবে, এর কোনো বিকল্প নেই। এখন আসো নন ফাইনাইট ভার্বের কাজ কি। এ নন ফাইনাইট ভার্ব ইজ নিডেড টু এক্সটেন্ড এ সেন্টেন্স। একটি সেন্টেন্স যখন আমরা বর্ধিত করব বা এই সেন্টেন্সটিকে আরও বাড়িয়ে বলবো, একটি সেন্টেন্সের সাথে কথা যোগ করব, তখন কিন্তু যে ভার্বটা প্রয়োজন হবে তখন সেই ভার্বগুলোকে বলবো আমরা নন ফাইনাইট ভার্ব। তাহলে দেখো হি ইটস রাইস টু গেট এনার্জি, আমি এই পর্যন্ত বললেই শেষ হতো,
যে সে ভাত খায়, তাহলে সে ভাত খাওয়া পর্যন্ত শেষ হতো, কিন্তু দেখো আমি বাড়িয়ে বললাম যে সে শক্তি পেতে ভাত খায়। তাহলে টু গেট এনার্জি, এই যে এনার্জি, এই ভার্বটা নিয়ে আসলাম, এই ভার্বটা হলো আমরা বাক্যটা বর্ধিত করতে বা আরো তথ্য যোগ করতে, এই জন্য আমরা এই ভার্বটি ব্যবহার করলাম। এই ভার্বটি হলো নন ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্ব কি কাজ? ফাইনাইট ভার্ব হলো অবশ্যই লাগবে, কোনো বাক্য হতে গেলে ফাইনাইট ভার্ব থাকাই লাগবে। আর কোনো বাক্য যদি আমরা বড় করতে চাই, প্রসারিত করতে চাই, আমাদের মনের কথাকে আরো বেশি বড় করে বলতে চাই, তখন যে ভার্ব দরকার হবে, অন্য কোনো একটি ভার্ব থাকার পরেও যদি অন্য কোনো ভার্ব আসে বাক্যে, তখন সেগুলোকে বলা হবে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব, তাহলে আমরা ফাইনাইট ভার্ব এখন পড়বো। ফাইনাইট ভার্ব দুই প্রকার, প্রিন্সিপাল ভার্ব হচ্ছে অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব কি? যে সকল ভার্ব যে সকল প্রিন্সিপাল ভার্ব ইজ এ ভার্ব দ্যাট হ্যাজ ইট ওন meaning and it does not need any help of other verb in expressing its meaning. কোনো ভার্ব যখন যে সকল ভার্বের নিজস্ব অর্থ আছে এবং যে সকল ভার্ব অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়াই নিজের অর্থ প্রকাশ করতে পারে, সেগুলো ভার্বকে বলা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। দেখো, করিম ইজ এ বয়, সাবিনা সিংস এ সং, আই হ্যাভ এ বুক, দ্য বয় ইটস এ ম্যাঙ্গো। তাহলে এই যে ইজ, হ্যাভ, সিংস, ইট সবগুলোর নিজস্ব অর্থ আছে এবং এই বাক্যগুলোতে তারা অন্য কোনো ভার্বের সাহায্য নেয়নি। তার মানে এই সকল ভার্বগুলোই হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব। তোমাদের কাছে মনে হতে পারে যে স্যার, ইজ তো আমরা জানি অক্সিলারি ভার্ব, হ্যাভ তো অক্সিলারি ভার্ব। আসলে এখানে ফাইনাইট ভার্বের কথা যদি আমরা বলি, যে এই ইজটা হচ্ছে ফাইনাইট ভার্ব প্রথমত, এবং যেহেতু এখানে অন্য কোনো আর ভার্ব নেই, এটাই তখন মূল ভার্ব, এটাই প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাহলে এখন অক্সিলারি ভার্ব কি? অ্যান অক্সিলারি ভার্ব ইজ ওয়ান হুইচ হেল্পস এ প্রিন্সিপাল ভার্ব টু ফর্ম এ টেন্স, মুড অর ভয়েস, হেন্স ইট ইজ কল হেল্পিং ভার্ব। তাহলে একটি অক্সিলারি ভার্ব হলো যে সকল ভার্ব প্রিন্সিপাল ভার্বকে সহায়তা করে, সেই সকল ভার্বকে বলা হয় অক্সিলারি ভার্ব। যে সকল ভার্ব প্রিন্সিপাল ভার্বকে সহায়তা করে, সেই সকল ভার্বকে বলা হয় অক্সিলারি ভার্ব। তাহলে অক্সিলারি ভার্ব ব্যবহার করে আমাদের কি সুবিধা? সেটা হচ্ছে যে অক্সিলারি ভার্বের ব্যবহারের মাধ্যমে কোনো ভার্ব কোন টেন্সে আছে তা আমরা বুঝতে পারবো। এক কথায়, কোনো টেন্সের টেন্স তৈরি করতে, ফর্ম এ টেন্স, অক্সিলারি ভার্ব কোনো ভার্বকে টেন্স তৈরি করতে সহায়তা করে। মুড, কোনো টেন্স অথবা মুড অর ভয়েস অ্যাক্টিভ ভয়েসে আছে নাকি এই বাক্যটা প্যাসিভ ভয়েসে আছে, এটা প্রকাশ করতে সাহায্যকারী ভার্বের প্রয়োজন হয়। তাহলে অক্সিলারি ভার্বের কি প্রয়োজন? অক্সিলারি ভার্বের প্রয়োজন হলো যে এটা টেন্স তৈরি করতে, প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে অক্সিলারি ভার্ব, এবং সেটা টেন্স তৈরি করতে, মুড মুড সেন্টেন্সের মুড তৈরি করতে, অথবা ভয়েস, কোন ভয়েসে আছে, সেন্টেন্সটি অ্যাক্টিভ ভয়েসে আছে, প্যাসিভ ভয়েসে আছে, তা প্রকাশ করতে এই সাহায্যকারী ভার্বটা কিন্তু প্রিন্সিপাল ভার্বকে সহায়তা করে। সেই জন্য এটাকে বলা হয় হেল্পিং ভার্ব। তাহলে একটু যদি ব্যাখ্যা করে বলি, দ্য বয় ইজ রিডিং এ বুক। দেখো, এখানে এই ইজের মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পারতেছি এই টেন্সটা। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যদি এখানে শুধু থাকতো দ্য বয় রিড এ বুক, তখন সেটা একটা টেন্স বোঝাতো এবং সেটাতে প্রিন্সিপাল ভার্ব ব্যবহৃত হতো। তাহলে সেই স্ট্রাকচার অনুযায়ী সেটা হতো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর এখন আছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে আমরা সাহায্য করে এই প্রিন্সিপাল ভার্বটাকে সহায়তা করছে অক্সিলারি ভার্ব, এবং এই প্রিন্সিপাল এবং অক্সিলারি ভার্ব মিলে আমরা কিন্তু বুঝতে পারছি এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে এটা টেন্স, এই সাহায্যকারী ভার্ব দিয়ে টেন্স গঠনে সহায়তা করলো। আই হ্যাভ লস্ট মাই বুক, এটা দেখে মনে হচ্ছে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা টেন্স গঠনে সহায়তা করছে এবং মূল ভার্বকে, প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করছে।
তাহলে এটা হলো অক্সিলারি ভার্ব। তাহলে তোমরা প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্বের মধ্যে তফাৎটা বুঝতে পেরেছো। প্রিন্সিপাল ভার্ব হচ্ছে যে সকল ভার্ব তাদের নিজস্ব অর্থ আছে এবং অন্য কারো সহায়তা নেয় না, সেগুলো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। যেগুলো হচ্ছে যে সকল ভার্ব প্রিন্সিপাল ভার্বকে সহায়তা করে, টেন্স গঠন করে, অথবা অ্যাক্টিভ ভয়েস আছে না প্যাসিভ ভয়েস আছে, অথবা মুড প্রকাশ করতে সাহায্য করে, সেগুলোকে বলা হয় অক্সিলারি ভার্ব। এখন আসো অক্সিলারি ভার্ব কত প্রকার। অক্সিলারি ভার্ব হচ্ছে দুই প্রকার। আমি আগেও বলেছি অক্সিলারি ভার্ব প্রাইমারি ভার্ব আর মডাল অক্সিলারি। প্রাইমারি ভার্বকে তিন ভাগে ভাগ করা যায়। ডু ভার্বগুলো হচ্ছে ডু, ডাজ, ডিড। হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। আর বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিন, বিং, ইটিসি। এখন আসো, তাহলে এই যে প্রাইমারি যে ভার্বগুলো আমরা দেখতেছি, প্রাইমারি অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্বগুলো দেখো, তোমাদের তো নিশ্চয়ই মনে আছে যে আমরা যখন টেন্স পড়েছিলাম তখন কিন্তু ডু ডাজ ভার্বের প্রেজেন্ট ফর্ম, ডু ডাজ হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ব্যবহৃত হয়েছিল, আর ডিড হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্সে ব্যবহৃত হয়েছিল সাহায্যকারী ভার্ব হিসেবে। তাহলে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট বলতেই আমরা সাহায্যকারী ভার্ব বলতে কিন্তু ডু ডাজকে বুঝি। তার মানে এটা টেন্স এই অক্সিলারি ভার্বটা টেন্স নির্ণয় করতে আমাদের সাহায্য করছে। ডিড পাস্ট ইনডেফিনিট টেন্স নির্ণয় করতে সাহায্য করছে। হ্যাভ হ্যাজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স নির্ণয় করতে সাহায্য করছে। হ্যাড হ্যাড হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে এই মূল ভার্বকে সহায়তা করে এবং টেন্স তৈরি করতে সহায়তা করে, মূল ভার্বকে টেন্স তৈরি, প্রিন্সিপাল ভার্বকে টেন্স তৈরি করতে সহায়তা করে। অ্যাম ইজ আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। ওয়াজ ওয়্যার পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। এভাবে কিন্তু আমাদের এই প্রাইমারি অক্সিলারিগুলো বিভিন্ন টেন্সে কিন্তু রয়েছে এবং তারা টেন্স গঠনে, কোনো প্রিন্সিপাল ভার্বকে টেন্স গঠনে সহায়তা করে। এজন্য এগুলো অক্সিলারি ভার্ব। মডাল অক্সিলারি, এই যে এই মডাল অক্সিলারিগুলো হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, ইউজ টু, অর টু। এগুলো কিন্তু মডাল অক্সিলারি ভার্ব। এই মডাল অক্সিলারি ভার্বগুলো বাক্যে ব্যবহৃত হয়। এর পরে দেখবে যে যে কোনো, তোমাদের এটা একটা নিয়ম মনে রাখবে যে মডাল অক্সিলারির পরে যদি কোনো ভার্ব ব্র্যাকেটে দেওয়া থাকে অবশ্যই সেটা ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে আমরা অক্সিলারি ভার্বগুলো সম্পর্কে জেনে গেলাম। এখন আমরা একটু জেনে নিই প্রিন্সিপাল ভার্ব কত ধরনের। তাহলে আমরা প্রথমে বললাম কি যে একটা আছে ফাইনাইট ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। তাহলে আমরা তো অক্সিলারি ভার্বটা জেনে গেলাম। এখন আসো আমরা অক্সিলারি ভার্ব জানলাম, এখন প্রিন্সিপাল ভার্ব জেনে নিই। প্রিন্সিপাল ভার্ব কি? কত প্রকার? দুই প্রকার, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। প্রিন্সিপাল ভার্ব হচ্ছে যে সকল ভার্ব নিজস্ব অর্থ আছে এবং তারা অন্য সাহায্য না নিয়ে তাদের অর্থ সম্পূর্ণ করতে পারে, তাদেরকে প্রিন্সিপাল ভার্ব বলে। প্রিন্সিপাল ভার্ব হচ্ছে দুই প্রকার, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কাকে বলে? এ ট্রানজিটিভ ভার্ব ইজ এ ভার্ব দ্যাট ডাজ নট স্টপ উইথ দ্য এজেন্ট বাট passes from the agent to something else. Or transitive verb is a verb that needs an object to complete its meaning. ট্রানজিটিভ ভার্ব হচ্ছে সেই ভার্ব যে ভার্বের তার বাক্যের অর্থ সম্পূর্ণ করার জন্য একটি অবজেক্টের প্রয়োজন পড়ে, তার অর্থ সম্পূর্ণ করার জন্য অবজেক্ট গ্রহণ করে। তাহলে ভালো করে মনে রাখো সংজ্ঞাটা, যে যে সকল ভার্ব তার বাক্যের অর্থ বা তার অর্থ সম্পূর্ণ করার জন্য অবজেক্ট গ্রহণ করে তাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। আর যে সকল ভার্ব, অ্যান ইন্ট্রানজিটিভ ভার্ব ইজ এ ভার্ব দ্যাট ডাজ নট নিড এনি অবজেক্ট টু কমপ্লিট ইটস মিনিং। এবং যে সকল ভার্ব তাদের অবজেক্টের প্রয়োজন পড়ে না, তাদের বাক্যের অর্থ সম্পূর্ণ করার জন্য তাদের অবজেক্টের প্রয়োজন পড়ে না। তাহলে যে সকল ভার্ব অবজেক্ট গ্রহণ করে না বা তাদের অবজেক্ট গ্রহণ করার প্রয়োজনীয়তা পড়ে না তাদের বাক্যের অর্থ সম্পূর্ণ করার জন্য, সেই সকল ভার্বকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। আর যে সকল ভার্ব বাক্যে অর্থ সম্পূর্ণ করার জন্য অবজেক্ট গ্রহণ করে সেই সকল ভার্বকে বলা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আমরা উদাহরণ দেখি। কামাল ভার্ব, দেখো ট্রানজিটিভ ভার্ব, কামাল ইটস রাইস। তাহলে কামাল ইটস রাইস, এখানে দেখো কামাল ইটস, আমরা যদি বলতাম যে কামাল ইটস, এই পর্যন্ত যদি থেমে যেতাম তাহলে মনে হতো কামাল কি খায়। একটা কথা শোনার, উত্তর শোনার আমার কিন্তু ইচ্ছা হতো। তার মানে এই বাক্যটা অসম্পূর্ণ মনে হচ্ছে, কিন্তু
এই ভার্বটি তার কাজটাকে পূর্ণতা দেওয়ার জন্য একটি অবজেক্ট গ্রহণ করেছে। এই যে একটি শব্দ গ্রহণ করেছে সেটিকে বলা হচ্ছে অবজেক্ট। তাহলে আর এই যে এটা যে অবজেক্ট আমরা কিভাবে বুঝবো? তাহলে অবজেক্ট চেনার জন্য তাহলে অবজেক্ট আমাদের গুরুত্বপূর্ণ, কারণ ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট গ্রহণ করে, ইনট্রানজিটিভ ভার্ব অবজেক্ট গ্রহণ করে না। তাহলে অবজেক্ট যদি না চিনি তাহলে ট্রানজিটিভ ভার্বও চিনতে পারবো না, ইনট্রানজিটিভ ভার্বও চিনতে পারবো না। ট্রানজিটিভ ভার্ব চেনার জন্য আমাদের অবজেক্ট জানতে হবে। তাহলে অবজেক্ট কি? Object: if we ask a verb by whom and what, the answer we get is an object. কোনো বাক্যে আমরা তো ভার্বকে চিনি, কোনো বাক্যের ভার্বকে যদি আমরা whom এবং what দিয়ে প্রশ্ন করি, যে উত্তরটা পাওয়া যাবে সেটি হচ্ছে অবজেক্ট। তাহলে দেখো আমরা প্রশ্ন করি কামাল ইটস রাইস, ইটটা ভার্ব, তাহলে কামাল কি খায়? দেখো হোয়াট মানে কি, তাহলে কামাল কি খায়? হোয়াট ডাজ কামাল ইট, কামাল কি খায়? কামাল ইট রাইস, তাহলে উত্তর হচ্ছে রাইস, তাহলে রাইসটা হলো অবজেক্ট। এখন এখানে দেখো হি টিচেস আস ইংলিশ, হি টিচেস তিনি আমাদের ইংরেজি পড়ান বা শেখান, তাহলে হি টিচেস আস ইংলিশ এখানে যদি আমরা হুম দিয়ে প্রশ্ন জিজ্ঞেস করি তাহলে তিনি কাকে বা কাদের ইংরেজি শেখান বা পড়ান, তাহলে উত্তর আসবে কি আমাদের। আবার যদি বলি কি পড়ান, তিনি আমাদের কি পড়ান, তাহলে উত্তর আসবে ইংলিশ। তাহলে এখানে আসও একটি অবজেক্ট, ইংলিশও একটি অবজেক্ট, তার মানে এখানে অবজেক্ট রয়েছে। এই যে সকল ভার্বের অবজেক্ট রয়েছে এই সকল ভার্বগুলো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আর যে সকল ভার্বের অবজেক্ট নেই সেগুলো হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে দেখো এখানে অবজেক্ট আছে কিনা দেখি। দ্য বার্ডস আর ফ্লাইং, দেখো ফ্লাই এখানে ভার্ব, আর ফ্লাইং এটা হচ্ছে ভার্ব। তাহলে আমরা এখানে যদি জিজ্ঞেস করি যে পাখিরা কাকে উড়ে, হুম মানে হচ্ছে কাকে বা কাহাদেরকে, তাহলে পাখিরা কাকে উড়ে উত্তর পাওয়া যাচ্ছে? উত্তর কিন্তু এখানে কোনো উত্তর নেই, তার মানে এখানে কোনো অবজেক্ট নেই। তাহলে পাখিরে কি উড়ে, হোয়াট কি দিয়ে যদি এখানে প্রশ্ন জিজ্ঞেস করি তাহলে পাখিরে কি উড়ে, এখানে কি উত্তর আছে? দেখো এখানে কোনো উত্তর নেই, তার মানে এখানে কোনো অবজেক্ট নেই। শুধু মনে রাখবে যে এই হুম এবং হোয়াট এই দুটি শব্দ ছাড়া অন্য কোনো প্রশ্নবোধক শব্দ দিয়ে কিন্তু প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তা কিন্তু আহ, সেটা অবজেক্ট হবে না। শুধু এ দুটি দিয়ে প্রশ্ন করতে হবে, হুম এবং হোয়াট দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তখন সেটি হবে যে উত্তরটি পাওয়া যাবে সেটি অবজেক্ট। হি টিচেস আস ইংলিশ, তাহলে আমরা বুঝতে পারলাম যে তিনি আমাদের কি পড়ান, ইংলিশ পড়ান, এটা একটা অবজেক্ট। তিনি কাকে পড়ান, হি টিচেস আস, কাকে পড়ান, আমাদের পড়ান, এটা একটা অবজেক্ট। তাহলে অবজেক্ট আমরা দুই প্রকার, আপাতত দুই প্রকার পেলাম। একটা অবজেক্ট দুই প্রকার, একটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। ইনডাইরেক্ট ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট কি? ইট ইন্ডিকেটস পারসন। দেখো হি টিচেস আস ইংলিশ, আস আমাদের, এখানে আমরা বলতে পার্সন বোঝাচ্ছে। তাহলে যে সকল অবজেক্ট প্রাণীবাচক বা ব্যক্তিবাচক সেগুলোকে বলা হয় ইনডাইরেক্ট অবজেক্ট, আর যেগুলো বস্তুবাচক বা বিষয়বাচক যেমন ইংলিশ বিষয়বাচক বা বস্তুবাচক এগুলোকে আমরা বলবো ডাইরেক্ট অবজেক্ট। তাহলে তোমরা অবজেক্ট বুঝেছো যে অবজেক্ট কোনো সেন্টেন্সের ভার্বকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে অবজেক্ট। আর যে ভার্বটার অবজেক্ট থাকবে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আর যে ভার্বের অবজেক্ট থাকবে না সে ভার্বগুলো হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আর অবজেক্ট দুই ধরনের, ইনডাইরেক্ট অবজেক্ট, ডাইরেক্ট অবজেক্ট। আর আরেকটা অবজেক্ট আছে যে সকল ভার্বের যে সকল ভার্ব এবং অবজেক্টটি একই শব্দ থেকে উৎপন্ন হবে সেই সকল অবজেক্টকে বলা হবে কগনেট অবজেক্ট। এখন আসো নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব তো আমরা জানলাম। নন ফাইনাইট ভার্ব তিন প্রকার, একটা হচ্ছে ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপেল। নন ফাইনাইট ভার্বের কাজ তো আমরা জানি যে বাক্যের অর্থকে মানে প্রসারিত করা, বাক্যটাকে প্রসারিত করতে নন ফাইনাইট ভার্ব ব্যবহৃত হয়। নন ফাইনাইট ভার্ব তিন প্রকার, একটা হচ্ছে ইনফিনিটিভ। দেখো ইনফিনিটিভ কি? টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, মানে টু প্লাস V1। এখানে দেখো উই ইট মিট টু গেট এনার্জি,
তাহলে এখানে মিট আমরা যদি এখানে একটা ফাইনাইট ভার্ব আছে, এটার থাকার পরে যদি আরেকটি ভার্ব থাকে এটাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। তাহলে নন ফাইনাইট ভার্ব নন ফাইনাইট টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হলে কোনো বাক্যে যদি একটি ফাইনাইট ভার্ব থাকে তারপরে যদি আরেকটি ভার্ব থাকে তাহলে সেটা নন ফাইনাইট ভার্ব। এখন নন ফাইনাইট ভার্ব এটা কি কি কারণে ব্যবহৃত হবে? যে মনে করো পেতে, যেতে, হ্যাঁ, খেতে, এই ধরনের আহ, এ এ থাকবে আর কি, কোনো কিছু তথ্য বাড়াতে এই ধরনের কিন্তু আমরা ইনফিনিটিভ এই নন ফাইনাইট ভার্ব ব্যবহার করি। নন ফাইনাইট ভার্বের মধ্যে ইনফিনিটিভ যদি উদ্দেশ্য কোনো কাজের উদ্দেশ্য বোঝায়, হ্যাঁ, করতে, যেতে, খেতে এরকম যদি বোঝায় তখন একটি ফাইনাইট ভার্ব থাকার পরে যদি আরেকটি ভার্ব হয় তখন সেটা নন ফাইনাইট হয় এবং সেটা ইনফিনিটিভ হয়। যেমন উই ইট মিট টু গেট এনার্জি, আমরা শক্তি পেতে মাংস খাই। তাহলে এখানে আমরা কিন্তু আহ, এই যে শক্তি পেতে, এ পেতে মাংস খাই, সেজন্য এখানে একটা উদ্দেশ্য বোঝাচ্ছে। হ্যাঁ, কি কারণে আমরা মাংস খাই? উদ্দেশ্য বোঝাতে। এরকম উদ্দেশ্য বোঝাতে কিন্তু আমরা একটা নন ফাইনাইট ভার্ব, একটা ফাইনাইট ভার্ব থাকার পরে অন্য একটা ভার্ব বসে, সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব এবং এটা ইনফিনিটিভ হলো কেন? উদ্দেশ্য বোঝাতে, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখন আসো জিরান্ড। জিরান্ড কি? যে সকল ভার্ব দেখতে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি বাট ইট অ্যাক্টস অ্যাজ নাউন অ্যান্ড ভার্ব, এবং যে সকল ভার্ব যে যে সকল ভার্ব দেখতে এরকম হবে তাদের রূপটা হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি। দেখো ওয়াক, ওয়াক, ওয়াক একটা ভার্ব, ওয়াকের সাথে আইএনজি যুক্ত হয়েছে, ওয়াকিং। তাহলে ওয়াক এরকম হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম সাথে আইএনজি, কিন্তু এটা একই সাথে নাউন এবং ভার্বের কাজ করবে, এবং এটা একই সাথে নাউন এবং ভার্বের কাজ কিভাবে সেটা দেখো। ওয়াকিং, ওয়াক মানে হচ্ছে হাঁটা, আর হাঁটা হচ্ছে ভার্ব, আর এবং ওয়াকিং হাঁটিতেছে বোঝাচ্ছে না, এখানে হাঁটা বোঝাচ্ছে। তাহলে এখানে দেখো ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, হাঁটা হয় একটি ভালো ব্যায়াম, হাঁটা হয় একটি ভালো ব্যায়াম। আমরা কিন্তু বলি না হাঁটিতেছি একটি ভালো ব্যায়াম, তার মানে হাঁটা। ওয়াক মানে হাঁটা, এখানে দেখো ভার্বও আছে এবং নাউনও আছে। তাহলে এখানে ওয়াক মানে হাঁটা, এটা একটা ভার্ব। আবার ওয়াকিং হাঁটিতেছে না বুঝিয়ে এখানে হাঁটা বোঝাচ্ছে, তাহলে হাঁটা এখানে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। আর একটি উদাহরণ দেখি, মাই হবি ইজ গার্ডেনিং। মাই হবি ইজ গার্ডেনিং, গার্ডেন মানে হচ্ছে বাগান, তাহলে বাগান একটা নাম, আবার গার্ডেনিং বাগান করা, তাহলে একই সাথে এটি ভার্ব এবং এটি হচ্ছে একটি কাজ। এখানে বাগান মানে বাগান, মাই হবি ইজ গার্ডেনিং, বাগান করা আমার শখ। তাহলে গার্ডেন দিয়ে নাউন বোঝাচ্ছে, আর গার্ডেনিং বাগান করা এটা একটা আহ, হচ্ছে ভার্ব, এটা নাউন এবং ভার্বের কাজ করছে একই সাথে, সুতরাং এটাকে বলা হচ্ছে জিরান্ড। তাহলে জিরান্ডের চেহারাটা তোমরা মনে রাখবে কিরকম, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি, ইনফিনিটিভ চেহারা আছে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা মনে রাখবে। পার্টিসিপেলের কাজ, পার্টিসিপেল দেখো যে সকল ভার্ব একই সাথে অ্যাডজেক্টিভ এবং ভার্বের কাজ করবে। কোনো বাক্যে যদি একটা ফাইনাইট ভার্ব থাকে তারপরে যদি অন্য একটা ভার্ব থাকে এবং সেটা যদি একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে সেটাকে বলবো আমরা পার্টিসিপেল, এটাকে আমরা বলবো পার্টিসিপেল। দেখো আই স হিম রিডিং এ বুক, আমি তাকে একটি বই পড়তে দেখলাম, তাহলে আমি তাকে একটি বই পড়তে দেখলাম। আমি এখানে দেখো রিড, এটা একই সাথে কিসের পার্টিসিপেল, একই সাথে কিসের কাজ করবে, ভার্ব এবং অ্যাডজেক্টিভ। তাহলে আমরা দেখি একটু মেলায় দেখি। রিড মানে হচ্ছে, রিড অর্থ হচ্ছে পড়া, এটা একটি ভার্ব। আবার রিডিং এখানে কিন্তু পড়িতেছে বোঝাচ্ছে না, তাহলে আমি তাকে দেখলাম কোন অবস্থায় দেখলাম, পড়ন্ত মানে পড়া অবস্থায়, সে পড়ছে এরকম অবস্থায় দেখলাম। তাহলে কোনো নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা যদি প্রকাশ পায় তাহলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, যে শব্দ দিয়ে সেটা প্রকাশ পায় সেটিগুলো বলা হয় অ্যাডজেক্টিভ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তাকে আমরা কোন অবস্থায় দেখতে পেলাম, তাহলে আই স হিম, তাকে যে দেখতে পেলাম কোন অবস্থায়, তাহলে তাকে বই পড়তে দেখলাম, তাহলে বই পড়া অবস্থায় দেখলাম, এই জন্য এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর রিড মানে পড়া, এটা ভার্ব, তাহলে একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভ, এই জন্য এটাকে বলা হচ্ছে পার্টিসিপল। এরকম দেখো, মিস্টার রহিম ইজ এ লার্নড ম্যান,
মিস্টার রহিম হচ্ছে একজন শিক্ষিত মানুষ। তাহলে এখানে লার্ন মানে শেখা, আর লার্ন মানে শেখা ভার্ব, আর লার্নড মানে কেমন মানুষ? শিক্ষিত মানুষ। তাহলে তার দোষ গুণ বোঝাচ্ছে। তাহলে মিস্টার রহিম হয় একজন শিক্ষিত মানুষ। কেমন মানুষ? শিক্ষিত মানুষ। আবার এখানে দেখো, ভাত খেয়ে সে বিছানায় গেল, সে ঘুমোতে গেল। তাহলে হ্যাভিং ইটেন রাইস শি ওয়েন্ট টু বেড, সে ঘুমোতে গেল। তাহলে এখানে দেখো হ্যাভিং ইটেন মানে খাওয়া, খাওয়া একটা কাজ। আবার কোন অবস্থায় গেল? তাহলে খাওয়ার পরে গেল, তার অবস্থাটা বোঝাচ্ছে। তাহলে এই জন্য এটা হচ্ছে একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভ। তাহলে এটা হলো পার্টিসিপেল। তাহলে পার্টিসিপেল আমরা দেখলাম যে ৩ ধরনের উদাহরণ দিয়েছিলাম। এইজন্য দেখা গেল আমি আ আ ৩ পার্টিসিপেল ৩ প্রকার, ওই জন্য ৩ টি উদাহরণ দিয়েছিলাম। দেখো পার্টিসিপেল হচ্ছে ৩ ধরনের। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল, একটা পারফেক্ট পার্টিসিপেল। প্রেজেন্ট পার্টিসিপেল কি? যেমন ধরো I saw reading a book। প্রেজেন্ট পার্টিসিপেল দেখতে কিরকম মনে রাখবে? এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি। বলবে যে স্যার জিরান্ডের মতোই দেখতে। হ্যাঁ ঠিক, জিরান্ডের মতোই দেখতে, কিন্তু এটা একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করবে, আর জিরান্ড কাজ করবে একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করবে। তাহলে এখানে দেখো প্রেজেন্ট পার্টিসিপেল, এখানে হচ্ছে রোলিং স্টোন। একটি রোলিং স্টোন, একটি গড়ায়মান পাথরে শ্যাওলা জন্মায় না। তাহলে কেমন পাথরে শ্যাওলা জন্মায় না? গড়ায়মান। রোল মানে হচ্ছে গড়া, এটা একটা কাজ, গড়ানো কাজ। আর রোলিং কোন ধরনের পাথরে শ্যাওলা জন্মায় না? গড়ন্ত পাথরে বা গড়ায়মান পাথরে। তাহলে এই যে স্টোনটার দোষ গুণ প্রকাশ পাচ্ছে, হ্যাঁ, বা অবস্থা প্রকাশ পাচ্ছে, সেই জন্য এটা অ্যাডজেক্টিভ। তাহলে একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভ। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে যে সকল ভার্ব ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি যুক্ত হয়ে এই রূপে প্রকাশ করে এবং একই সাথে সেটা ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে, সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আর যেটা হচ্ছে যে সকল ভার্ব একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করবে, কিন্তু সেটা দেখতে হবে ভার্বের পাস্ট ফর্মের মতো, হ্যাঁ, ভার্বের পাস্ট ফর্মের মতো। সেজন্য এটার নাম হচ্ছে পাস্ট পার্টিসিপল। দেখো V2 অর্থাৎ পাস্ট ফর্ম অফ ভার্ব অ্যাক্টস অ্যাজ অ্যান ভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভ। তাহলে উই শুড নট ড্রিঙ্ক পলিউটেড ওয়াটার, আমাদের দূষিত পানি পান করা উচিত নয়। উই শুড নট ড্রিঙ্ক, এখানে একটা ফাইনাইট ভার্ব আছে, শুড নট ড্রিঙ্ক, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এছাড়া আরও একটি ভার্ব আছে, এটা হচ্ছে নন ফাইনাইট। কিসে? পলুট। পলুট মানে দূষিত করা, এটা একটা কাজ। পলুট মানে দূষিত করা কাজ। আর পলুটেড আমাদের কেমন পানি পান করা উচিত নয়? পলুটেড দূষিত পানি পান করা উচিত নয়। এজন্য এটা একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভ। তাহলে আমরা বুঝতে পারলাম পাস্ট পার্টিসিপল দেখতে কীরকম, ভার্বের পাস্ট ফর্ম হবে, কিন্তু এটা একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করবে। ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করবে। পার্টিসিপল কি? হ্যাভিং প্লাস প্লাস V3 পাস্ট পার্টিসিপল। হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে একই সাথে যদি এটা ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে, তখন সেটাকে আমরা বলবো পারফেক্ট পার্টিসিপল। তাহলে হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক দে ওয়েন্ট হোম, তারা কাজটি করে কিন্তু শেষ করে তারা বাড়ি গেল। এখানে কোন অবস্থায় বাড়ি গেল? কাজটি শেষ করে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো পার্টিসিপল। কিছু নিয়ম আমরা দেখি। তাহলে মনে রাখবে, ইন এ সেন্টেন্স ইফ দেয়ার আর টু ভার্বস, ওয়ান ভার্ব মাস্ট বি ফাইনাইট ভার্ব অ্যান্ড আদার মাস্ট বি নন ফাইনাইট। তাহলে কোনো বাক্যে যদি দুইটি ভার্ব থাকে, একটি ফাইনাইট ভার্ব থাকে, তাহলে অপরটি অবশ্যই নন ফাইনাইট। নন ফাইনাইট যদি উদ্দেশ্য বোঝায়, তাহলে আমরা ইনফিনিটিভ ব্যবহার করতে পারি। উই ইট ফুড টু গেট এনার্জি, তার মানে আমি ইনফিনিটিভ ব্যবহার করলাম টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর মাই হবি ইজ গার্ডেনিং, এখানে দেখো, তাহলে এখানে আমরা জিরেন্ড ব্যবহার করতে পারি। মাই হবি ইজ গার্ডেনিং, তাহলে এখানে গার্ডেন প্লাস তার সাথে আইএনজি দিলে গার্ডেনিং হয়ে যাবে। তাহলে মাই হবি ইজ গার্ডেনিং, এটা একটা নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বের মধ্যে জিরেন্ড। আর হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ওয়াজ এ লার্ন ম্যান, তাহলে কেমন মানুষ? লার্ন ম্যান, শিক্ষিত মানুষ। তাহলে এখানে অলরেডি ওয়াজ একটা ফাইনাইট ভার্ব আছে, তাহলে আরও একটু ভার্ব দেওয়া আছে, তাহলে এটা ইডি যোগ করে এটা পাস্ট পার্টিসিপেল করে দিলাম। তাহলে এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, কেমন মানুষ? লার্ন ম্যান। এখন আসো আরও একটা রুল দেখি। তাহলে মনে রাখবে যে হেভিং, ওটাতে আমরা শিখে গেলাম পাস্ট পার্টিসিপেল যদি হয়, তাহলে হেভিং প্লাস ভার্বের, মানে হেভিং এর পরে যদি কোনো ভার্ব এরকম দেখো কমপ্লেক্স সেন্টেন্সে, তাহলে অবশ্যই এই হেভিং এর পরে যে ভার্বটা থাকবে অবশ্যই V3 হবে, ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম হবে। আর রুল আরও একটা বলে দিই, যে মডাল অক্সিলারি যেহেতু পড়লাম অনেকগুলো, দেখলাম মডাল অক্সিলারির পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, এখানে টুও থাকবে না। আর ও যেটা যদি
পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্ম কোনোটাও থাকবে না। মডাল অক্সিলারি কোনো বাক্যে ব্যবহৃত হলে তারপরে মডাল অক্সিলারির পরে যে ভার্বটা থাকবে সেটা সবসময় V1 বা ভার্বের বেস ফর্ম হবে। তাহলে এটা তোমরা বুঝতে পেরেছো। দেখো, উই শুড টু ওবে, এটা যদি পরীক্ষায় থাকে তাহলে আমাদের উত্তর হবে উই শুড ওবে আওয়ার প্যারেন্টস। টুটা থাকবে না, টুটা উঠে যাবে। ক্যান ইউ টু লিভ অ্যালোন, তাহলে এখানে ক্যান যেহেতু মডাল অক্সিলারি ব্যবহৃত হয়েছে, আমরা টু, এখানে টুটাও উঠে যাবে, শুধু লিভ হবে। তো রিভিউ অফ দ্য ক্লাস, আমরা আজকের ক্লাসে জানতে পারলাম ভার্ব কি, নন ফাইনাইট ভার্ব কি, ফাইনাইট ভার্ব কি, ইনফিনিটিভ কি, জিরান্ড কি, পার্টিসিপেল কি, ট্রানজিটিভ ভার্ব কি, ইনট্রানজিটিভ ভার্ব কি। তোমরা এগুলো ভালো করে দেখবে এবং এটা অবশ্যই উপলব্ধি করার চেষ্টা করবে, কারণ এই ভার্বগুলো যারা ভালো করে বুঝতে পারবে, ভার্বের ক্লাসিফিকেশন এবং পার্টস অফ স্পিচ, টেন্স, এগুলো যারা ভালো করে বুঝতে পারবে, তাহলে তাদের ইংরেজিতে আর কোনো সমস্যা থাকবে না। তারা ভয়েস চেঞ্জ, নারেশন, WH কোশ্চেন, ট্যাগ কোশ্চেন, সকল টপিকগুলোতে ভালো করতে পারবে। সুতরাং এই ক্লাসটি তোমরা খুব যত্ন সহকারে এবং বসে বসে খাতা সহ তোমরা লিখে বোঝার চেষ্টা করবে, এবং যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। কিছু হোম টাস্ক দেখো, হোম টাস্ক থাকলো, তোমরা এই হোম টাস্কগুলো অবশ্যই করবে। এটা ভিডিওটি পজ করে তোমরা এগুলো সব আগে লিখে নিবে, খাতায় লিখে নিবে, এবং আমার ক্লাসে যে ক্লাসগুলো প্রথম থেকে শুরু করে দেখবে যে কোন কোন এগুলোকে ফাইনাইট ভার্ব কোনটি, নন ফাইনাইট ভার্ব কোনটি, নন ফাইনাইট ভার্ব হলে কোন ধরনের নন ফাইনাইট ভার্ব বসবে, সেগুলো তোমরা এখানে বসানোর চেষ্টা করবে। যদি না পারো তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। টপিক ফর দ্য নেক্সট ক্লাস, আগামী ক্লাসে আরও কিছু রাইট ফর্ম অফ ভার্ব দেখতে পারি, যদি নিয়মগুলো কিছু আমরা আলোচনা করার চেষ্টা করবো। যদি না হয় তাহলে আমরা WH, হাউ টু মেক WH কোশ্চেন, সেটা নিয়ে আমরা আলোচনা করব। No more today. Thank you. See you in the next class.